আচ্ছা এই দাঁড়া সবাই সবার প্র্যাকটিস শিটটা বের করো। আজকে এত পড়া করে চেক করার কারণ আজকে তো আমরা আসলে তোমাদের মানে প্রবলেমগুলোই সলভ করবো, মানে পুরো শিটটা আমরা আজকে সলভ করবো। তো তোমরা যদি বাড়িতে হোমওয়ার্ক করে না আসো, তোমরা যদি না পারো তাহলে তাও আমি করে দিলে তোমরা বুঝবা, কিন্তু তোমরা যদি রিডিংটা না পড়ো তাইলে তো আসলে মুশকিল, তাই না? সো এই জন্য না আমি বলি অনেকে সব করেনি, মানে অনেকে 3টা 4টা 5টা মতো বাদ আছে, ওদেরকে আমি ধরি নাই। তোমাদের অনেকগুলো বাদ আছে, 10টার উপর গুনে দেখতে পারো, গুনো ঠিক আছে, গুনে দেখো। তো যাই হোক, তোমরা তো তাও আগের ব্যাচের মতো অন্যের হোমওয়ার্ক করে ধরা রাখাওনি। তোমাদের ব্যাচের একটা ছেলে যে ভুল করে আইডিয়াল গ্যাসে ঢুকলাম কেন, তোমাদের ব্যাচের একটা ছেলে কিন্তু আইডিয়াল গ্যাস পরীক্ষায় 2 নাম্বারই করে ধরা খাইছে। মানে দেখি আইডিয়াল গ্যাসে সবাই নাম্বার পেয়েছে, মানে 40-এর কম, এক ছুরা পেয়ে গেছে 45, 44 না। ওকে ধরে এনেছি, ওকে বাড়ি থেকে তুলে এনেছি, তুলে এনে পরীক্ষা দিয়ে আমি সামনে বসে থাকবো, একটাও পারে না। দিয়ে রিমান্ড অন অ্যাকশন ভিডিও রেকর্ডিং সহ দিয়ে মনে করো ছেলেটা কট খেয়ে গেছে। যে পরীক্ষা তো ধরো সকালে বিকালে ছিল, ও সকালবেলায় কাউকে দিয়ে পকেটে কোয়েশ্চেন ভরে নিয়েছে, কিন্তু ও তো জানে না যে আমার এখানে 2 নাম্বারই করা এত সহজ না। দিয়ে ওকে আমরা একবারে গ্যাপে নিয়ে নিয়েছি। এখন ওই ভিডিও দিলে তো মনে করো ও রাস্তাঘাটে বেরো হতে পারবে না, আর বাড়িতে ওকে কি করবে তা ভাবো তুমি একটু। কি 44টা হয়েছে। এখন অ্যান্সারটা পেলো কোত্থেকে এটা আমি খোঁজ লাগিয়েছি এক ব্যাচ সিনিয়র রাইহান নামের একটা বড় ভাইয়ার কাছ থেকে। এই বড় মানে ও বড় ভাইয়ার কাছ থেকে সলভ করেছে। ওই পরিশ্রমটা দিয়ে যদি ও অধ্যায় সূত্রগুলা মুখস্থ করতো, ক্লাসগুলা একটু করতো, তাও হতো। এমনকি একটা অঙ্ক ছিল P1 V1, আরে বেটা সকালের ব্যাচে ওই ঢুকেছে পরীক্ষা দিতে, খাতা জমা না দিয়ে পকেটে করে কোয়েশ্চেন নিয়ে চলে গেছে, দিয়ে বিকালের বেলায় আবার এসছে। ঠিক আছে, তো এটা আমাদের এখানেও ব্যর্থতা। আমি বলেছি সবাইকে খুব তীব্রভাবে যে সামনের থেকে একবারে মানুষ গুনে ঢুকাবে, মানুষ গুনে কোয়েশ্চেন দিবে, মানুষ গুনে রুম থেকে বাইরে করবে, তারপর নিয়ে যা তুই কোয়েশ্চেন পকেটে করে। ঠিক আছে, তো এখানে আসলে এইসব 2 নাম্বারই করে আমার হাতে ধরা পড়বে মানে কোনো মানে মানে চান্সই নাই। ঠিক আছে, তো আর আজকে যদি না আসে ওই ব্যাচে পড়তে তাহলে তো ভিডিও ভাইরাল। ঠিক আছে, এই ব্যাচের স্টুডেন্ট ভাইরাল মানে একবার iPhone 16 Pro Max-এ করা ভিডিও চকচক করছে। ঠিক আছে, তো শোনো, তোমরা এরকম করো না, হোমওয়ার্কগুলো করবা, আর আমরা এখন প্রবলেমগুলা সলভ করব। তো চলে আসি, ভুলে আমি আইডিয়াল গ্যাসের পেজ বের করে ফেলেছি। হে আবার ভুল। এই অধ্যায়ের নাম তো ওয়েভ, তাই না? আমি তো 2 নাম্বারই করবা না বাবা, আর 2 নাম্বারে একবারেই করা উচিত না। শোনো, আমার অ্যাডমিশন টাইমে আমরা মোটামুটি সবগুলো বন্ধু বান্ধবী ভালো জায়গায় চান্স পেয়েছি। তো আমার একটা ক্লাস 3 থেকে বন্ধু ছিল, নাম আমি বলছি না, তো ও অ্যাডমিশনে উদ্বাসের প্রত্যেকটা পরীক্ষা আমার পাশে বসতো। তা আমি তো আমার মতো, মানে অ্যাডমিশনে তো টাইম পাওয়া যায় না, আমি যা পূরণ করতাম ও তাই পূরণ করতাম, আমি যা লিখতাম আমি তাই লিখতাম। তো ওর বাড়িতে মেসেজ যেত সেন্ট্রাল পজিশন 10, 100, 150। এখন অ্যাডমিশন সিজন শুরু হয়েছে, ওই আর কোথাও চান্স পায় না। তো কাহিনী কি, ও তো আমি যা লিখতাম তাই কপি করতো, তাহলে আমার যা পজিশন তাই আসতো। কিন্তু অ্যাডমিশন টেস্টেও কার কপি করবে, ও আর অ্যাডমিশন টেস্টে গিয়ে কোথাও চান্স পায় না। তাই এই ধরনের কোনোভাবে কপি আসলে করা যাবে না। ঠিক আছে, দেখে দেখে লেখাও যাবে না, কপিও করা যাবে না। কিসে? আরে আগের যুগে তো আমাদের সময় সেট চেঞ্জ হলেও 1 নাম্বার কোয়েশ্চেন ও 30 নাম্বার কোয়েশ্চেনে হলেও থাকতো। এটা কোনো ব্যাপার না তো, 30টা কোয়েশ্চেনের মধ্যে ওই কোনটা কোথায় আছে এটা খুঁজে বের করা কোনো ব্যাপার? দেখলাম তোমার কোয়েশ্চেন এটা,
হ্যাঁ এটা এখন নাম্বার আছে, পূরণ করে দেবো, এটা কোনো ব্যাপার না। বোর্ড তো হারিয়ে গেল, সিস্টেম জানা লাগবে না। আচ্ছা কি ব্যাপার, এরা এখানে কি ঘাপলা করেছে? আমি কোশ্চেন এই তো এখানে ওয়ে তরঙ্গ। ঠিক আছে, তোমাদের 1 থেকে 12 পর্যন্ত আগের দিন করা হয়েছিল। 13 নম্বরে দেখো তো কারো কোনো সমস্যা আছে কিনা বাবারা? অঙ্ক নাম্বার 13। আচ্ছা ঠিক আছে, তাহলে 13 পেরেছো তো নাকি? এই 13 ওকে? হ্যাঁ এই 13 কিন্তু ওকে, সূত্রে বসালে হয়ে যেত কিন্তু। ঠিক আছে ওকে, যাচ্ছি 14 ওকে গুড। সো আমরা একবারে ডাইরেক্ট চলে আসবো অঙ্ক নাম্বার 15-তে। বোর্ডটা আজকে এরকম করছে কেন? বোর্ড এরকম তো 2 নাম্বারই করে না, বোর্ড 2 নাম্বারই করছে। ওকে শোনো, 15 নাম্বার কোয়েশ্চেনে বলছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি এলাকায় 300 হার্টজ কম্পাঙ্কের নিঃসরণকারী বিমান এত উচ্চতায় বায়ু থেকে এত বিস্তারে তরঙ্গ উচ্চারণ করছিল। শব্দ দূষণ রোধ করতে বিমানকে আরও কত বেশি উচ্চতায় যেতে হবে? তাহলে এখানে একটা জিনিস মুখস্থ রাখতে হবে, যেটা আমি আগের দিন লেখাইনি। শব্দ দূষণের তীব্রতা হচ্ছে 10 হচ্ছে 1 ওয়াট পার মিটার স্কোয়ার, আর তীব্রতা লেভেল হচ্ছে 120 ডেসিবেল। মানে শব্দ দূষণ শুরু হয় 1 ওয়াট পার মিটার স্কোয়ার থেকে, আর যেটাকে তীব্রতা লেভেলে বলা হয় 120 ডেসিবেল। এটা খাতায় লিখে নাও। শব্দ দূষণ এর তীব্রতা হচ্ছে, শব্দ দূষণের তীব্রতা 1 ওয়াট পার মিটার স্কোয়ার, 1 ওয়াট পার মিটার স্কোয়ার, আর তীব্রতা লেভেল হচ্ছে 120 ডেসিবেল। তো এখন আমরা যদি 13 নম্বর কোশ্চেনে যাই, কিছু করা লাগবে না, আমি বলছি 15 নম্বর, তোমরা দেখো ভালো করে দেখো বাবারা, প্রশ্নে কি কি আছে গাইড দেখে যদি তুমি সলভ করে আনো। একটা জিনিস বলি, আমি তোমাদেরকে অঙ্ক করালে আমার ইফিসিয়েন্সি বলে, আমি ফিজিক্স পরীক্ষা দিলে ভালো নাম্বার পাবো, তোমরা না। সো অঙ্ক তুমি করলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার, আমি করলে না। সো গাইড দেখে যদি লিখিস, কই গাইড কোম্পানি কোথায় গেল? গাইড দেখে তুই অঙ্ক করে আনলে লাভ কি হইল? আর আমার এই প্র্যাকটিস শিটটা দিয়ে কি উপকারটা হইল? কিছুই না, খালি মানে মারা খাওয়া থেকে বাঁচলি, ভাইরাল হতে বাঁচলি, এটা আসলে লাভ না। তো দেখ, এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বের করতে হবে, এবং বেগ বের করে যে এরকম করে ভি ইজ প্রপোর্শনাল টু √T, অথবা তুই মনে করতে পারিস 332 হচ্ছে 0 ডিগ্রি, বা 330 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের বেগ। প্রত্যেক ডিগ্রি সেলসিয়াসের জন্য 0.6 করে বাড়ে, তাহলে 30 ডিগ্রিতে 0.6 × 30 মানে 18 মিটার পার সেকেন্ড বাড়বে, তাই না? তাহলে 330 + 30 × 0.6, এই যে এরকম করলে মনে হয় 348 মিটার পার সেকেন্ড বেগ আসে। বেগ কেন লাগবে? কারণ তীব্রতার সূত্র হচ্ছে 2π² ρ v a²f²। এই যে রো, এই যে ভি, এই এ কোথায় রে বাবা? এই যে এফ আর এই যে এ। তাহলে আমাদের তীব্রতা বের হবে, কি বের হবে? এটা কিন্তু আগের তীব্রতা, এই সময় কিন্তু তীব্রতার মানটা 1-এর থেকে বেশি আসবে। তোমরা একটু সবাই করো, তীব্রতার মানটা দেখো 1-এর থেকে বেশি আসবে, করে আমাকে বলো তীব্রতার মান কত। আমার সাথে সাথে করলে করা হয়ে যাবে, বাড়িতে গিয়ে আর করা লাগবে না, তাড়াতাড়ি একটু দ্রুত, নাহলে ইফতারি পাবো না। ঠিক আছে, তীব্রতার মানটা একটু সবাই মিলে ক্যালকুলেটরে বসিয়ে বের করো। সব প্রশ্নে দেওয়া আছে, সেন্টিমিটারকে মিটার করো, দিয়ে ঘাচাং করে তীব্রতার মানটা বের করে নাও। সেন্টিমিটারকে মিটার করো, দেন তীব্রতার মানটা ঘাচাং করে বের করে ফেলো। হ্যাঁ তোমরা যা বলছো তাই, তাহলে 1,73,878 হলো ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে এটা 1-এর থেকে বেশি। এখন এই তীব্রতা থেকে কি করতে হবে জানো? তোমাকে দূরত্বের সম্পর্ক যেহেতু তুমি আনবা, এই তীব্রতাটা কত উপরে? 750 মিটার উপরে। সো এই I = P/4πr² করে তুমি প্লেনের ক্ষমতা বের করতে পারবা, শব্দ উৎপাদনকারী ক্ষমতা। এই ক্ষমতা কিন্তু পরিবর্তন হয় না। ক্ষমতা পরিবর্তন হয় নাকি?
এই সাউন্ড বক্সটা আমি প্লেনে নিয়ে গেলে কি এর ক্ষমতার পরিবর্তন হবে? তাহলে দেখো আই আছে তোমার কাছে, আর এর মান আছে, এখান থেকে ক্ষমতাটা বের করো। ক্ষমতাটা বের করে আমাকে বলো ক্ষমতা কত। ক্ষমতাটা বের করো, ক্ষমতা বের করে আমাকে বলো ক্ষমতাটা কত। ক্ষমতাটা কত? ক্ষমতাটা কত 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 কত? হ্যাঁ হতো, আমরা ক্ষমতা বের করি, সবার জন্য সহজ হবে। 1.23 10⁻12 ওয়াট। ক্ষমতা বের করলাম কেন? ক্ষমতা একটা ধ্রুব জিনিস। এরপরে আমরা আয়ের মান করব 1, কারণ আমাকে শব্দ দূষণ রোধ করতে হবে। তাহলে সর্বোচ্চ যদি 1 ওয়াট পার মিটার স্কোয়ার হয় শব্দ দূষণ হবে না। তাহলে আমাকে কি করতে হবে? আবার সূত্রে বসাতে হবে যে I = P/4πr²। এবার পি এর মান আমি জানি, আয়ের মান 1, তাহলে এবার এখান থেকে আর বের করতে হবে। আর বের করো, এবার এখান থেকে আর বের করো। মানে প্রথমে তুমি আই বের করলা, আই থেকে পি বের করলা, এবার এই পিটা ব্যবহার করবা, আয়ের মান বসাবা 1 দিয়ে তুমি আর বের করবা। মানে আয়ের মান সর্বোচ্চ 1 পর্যন্ত শব্দ দূষণ হয় না, মানে ধরা হয় আর কি। 120 ডেসিবেল পর্যন্ত, মানে 120 ডেসিবেল থেকে শব্দ দূষণ শুরু হয়। মানে ওর পর ওটাকে শব্দ দূষণের ডেফিনিশন এইভাবে দেওয়া হয়েছে। এটা বইয়ের লাইন একটা, ঠিক আছে? ইউ হ্যাভ টু মেমোরাইজ। 3,12,000 3,12,858। এখন শোনো, এটা লাগবে তোমার ফাইনাল দূরত্ব, আগে থেকে ছিল 750, তাহলে এখান থেকে কত বিয়োগ দিবা? 750 বিয়োগ দিবা, তাহলে দেখো প্রায় 312 কিলোমিটার চলে আসছে। এটাই উত্তর। এখান থেকে 750 মিটার বাদ দিলেই উত্তর। এই যে এটাই উত্তর চলে আসছে, এটাই প্রায় কাছাকাছি, এটাই উত্তর আসবে। সো সিস্টেমটা অলমোস্ট এরকম। দেখো সিস্টেমটা কিন্তু কঠিন না। একবার আই বের করবা, ওখান থেকে পি বের করবা, দেন ওই পি থেকে আর আই থেকে আরেকবার আর বের করবা, শেষ। এই যে 750। ওকে, গুড। সো দ্যাট আমরা এই পর্যন্ত ওকে। 15 নাম্বার ওকে। 15-এর পর চলে যাব আমরা অঙ্ক নাম্বার 16-তে। 16-তে কি আছে? 16 মনে হয় বাদ যাবে, দাঁড়াও, 16-তে যাচ্ছি। ওরে আল্লাহ, 16 নাম্বারটা ইসাক স্যারের বইয়ের অঙ্ক, কিন্তু এটা আমাদের সিলেবাসে নাই, তাই 16 নাম্বার বাদ, লাগবে না করা, কাজ নাই। 16 নাম্বারটা লাগবে না, লাগলে আমি করিয়ে দিতাম। 16 নাম্বার কেটে ফেলো, দরকার নাই, আউট। চাচার বই থেকে তুলেছিলাম, বাট এটা আউট অফ সিলেবাস, মানে এটা এইচএস এর সিলেবাসের মধ্যে পড়ে না। এটা 14 সালের সিলেবাসে ছিল, এটা 25 সাল। ওকে, বাট 17 নাম্বার অঙ্কটা স্টার মারো, মানে এটাই ধরে নাও উদ্দীপক চলে আসছে পরীক্ষায়। এত ইম্পর্টেন্ট 17 নাম্বার প্রশ্নটা, ভেরি 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 ইম্পর্টেন্ট, অতিরিক্ত লেভেলে ইম্পর্টেন্ট। 17 নাম্বার অঙ্কটা কে কে পেরেছো একটু হাত তুলবা। ম্যাক্সিমামই তো পেরেছো, তাহলে কি করে দেওয়া লাগবে? কে কে পারোনি তারা হাত তুলো। 17 নাম্বার অঙ্ক, আচ্ছা আমি করে দিচ্ছি, শোনো। আচ্ছা আমি একটা কনসেপচুয়ালি করে দেই। বাবারা তোমরা পিএইচ পড়েছো, পিএইচ ধরো একটা দ্রবণের পিএইচ 2 আর একটা 3, তাহলে এদেরকে মিলালে কি পিএইচ হবে 5? সো পিএইচ কিন্তু এরকম যোগ করা যায় না। বাট একটা দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10⁻³ আর একটাতে 10⁻³ সামথিং, এদের ঘনমাত্রা কিন্তু মোটামুটি অ্যাড করা যায় যদি সব কিছু সেম থাকে। তো এখানেও তাই তীব্রতা লেভেল যোগ করা যায় না। মানে ধরো তুমি একটাতে 80 আর একটাতে 78 যোগ করে বলে দিলে 158, করা যাবে না। আর এই তীব্রতা লেভেলের যেই তীব্রতাটা আছে না, তীব্রতা যোগ করা যাবে। তাহলে আবারও বলছি, তীব্রতা লেভেল যোগ করা না গেলেও কি যোগ করা যাবে? তীব্রতা যোগ করা যাবে। সো এই তীব্রতা যোগ থেকে আমাদেরকে আসলে অঙ্কটা করতে হবে। সো আসো আমরা এই অঙ্কটা করে দেবো। অঙ্কটা খুবই হাইলি ইম্পর্টেন্ট। স্টার দিও কিন্তু, সেটা স্টার দিও।
ওকে শোনো, তীব্রতার সূত্র হচ্ছে ডিবি ইকুয়াল টু 10 log I বাই I নট। তো বেসিক্যালি এই I নট তো আমরা জানি, আমাদের এই দুইটার মিলিত আই লাগবে, হ্যাঁ কি না? ওকে, তো আমরা মনে 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 করি এর আইটা হচ্ছে I1, এর আইটা হচ্ছে I2, তাহলে আমার লাগবে I1 প্লাস I2। তাহলে দেখো তো বাবা, এই 80-র জন্য কি আমরা বলতে পারি না 80 ইকুয়াল টু 10 log I1 বাই I নট। এই 80-র জন্য কি এটা বলতে পারি? সো এইখান থেকে I1 আমরা বের করতে পারি, I1 বের করতে পারি। দেখো 80-কে 10 দিয়ে ভাগ দিলে 8, আর লগ এই পারে গেলে হবে অ্যান্টি লগ মানে 10, তাহলে I1 বাই I নট ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 8। তাহলে I নট দিয়ে গুণ দিলে I1 হবে I নট ইন্টু 10 টু দি পাওয়ার 8, তাহলে I2 কি হবে I নট ইন্টু 10 টু দি পাওয়ার 7.8। হ্যাঁ কি না? অ্যান্টি লগ মানে 10 টু দি পাওয়ার, তোমরা জানো না? সো I1 I2 এবার যোগ করে দিব, তাহলে I1 I2 যোগ করে দিলে 10 log I নট কমন 10 টু দি পাওয়ার 8 প্লাস 10 টু দি পাওয়ার 7.8 ডিভাইডেড বাই I নট। I নট কেটে গেল, ক্যালকুলেটরে দাও, উত্তর চলে আসবে। নুরি কোন জায়গায় বুঝতে পারো নি? মান কেন বের করবো? আমি স্মার্ট ওয়েতে অঙ্কটা করেছি। এই অঙ্ক বইটা মনে হয় 7-8 বার আসছে, এতই পছন্দ বইয়ের টিচারদের এই অঙ্কটা, অসাধারণ একটা অঙ্ক এটা। হ্যাঁ, তুই I1 বুঝতে পেরেছিস? এখন এই 80-র জায়গায় 78 বসালে দেখবি এই লাইনটা আসছে। আমি কি করে করলাম? কারণ আমি জানি যে I নট তো থাকবেই, 10ও থাকবে। 80-কে 10 দিয়ে ভাগ করেছি, তাহলে 78-কে 10 দিয়ে ভাগ করে দিলাম অনুরূপ ভাবে। তুই যেটা বুঝতে পারছিস, অনেকের আমি যেটা লিখেছি এটা বুঝতেই কষ্ট হচ্ছে। তুই বুঝছিস, আমি বুঝেছি, ওকে ঠিক আছে। অনেকের এটা বুঝতেও কষ্ট হচ্ছে, কিন্তু আমি অনেক সহজ করে করেছি এটা। এই বুঝতে পারলা? পারবা তো? শিওর? ওকে। 15 নাম্বার আলবিদা, 17 নাম্বার আলবিদা। এবার 18তে তো খুব একটা সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, মাইনাস হতেই পারে যদি তোর মানে ধর দুইটা তীব্রতা লেভেল না, এখানে বলেছে তীব্রতা লেভেল কতটুকু হ্রাস পাবে, হ্রাস পাবে বলেই দিয়েছে হ্রাস পাবে। তাহলে ধর একবার 10 আর একবার 7, তাহলে মাইনাস তো আসতেই পারে। তুই পরেরটা থেকে আগেরটা বিয়োগ করবি না? তুই আগেরটা থেকে পরেরটা বিয়োগ করেছিস, তাহলে উল্টাই তো আসবে। বিয়োগ করতে গেলে কি করতে হয়? পরেরটা থেকে আগেরটা বিয়োগ করতে হয়, I2 মাইনাস, তাহলে তো প্লাসই আসবে সারা জীবন। বড় থেকে ছোট বিয়োগ করলে তো প্লাসই হবে উত্তর, তাই প্লাস মাইনাসের জন্য সমস্যা নেই। এই 18 পারা গেছে না? ওকে। এবার আমার জানা মতে 19, 20, 21 এই 22 নাম্বারটা আউট, এটা করা লাগবে না। 19, 20, 21 19, 20, 21 আগের দিন হোমওয়ার্ক ছিল। দেখো 19, 20, 21-এ কোনোটাতে প্রবলেম থাকলে আমাকে বলো। 19, 20, 21 ইফ এনি প্রবলেম আমাকে বলো। 18 পারেনি, ওকে 18 পারেনি, দেখি 18 পারেনি, এলাও এতক্ষণ পর 18তে আসছে। দেখো দেখো দেখো, এই 250 ওয়াট, এটা কি বলতো? বল, লেতে পারবি কি করে যদি এটা কি না বলতে পারিস? 250 ওয়াট, ওয়াট মানে ক্ষমতা। এটা হচ্ছে একটা আর এটা একটা আর, আর আই বের করার সূত্র হচ্ছে P/4πr²। তাহলে এর জন্য I1 বের হবে, এর জন্য I2 বের হবে। ওকে, তাহলে তীব্রতা হয়ে গেল, এই উত্তরও চলে আসবে, এই উত্তরও চলে আসবে। আর তীব্রতা কতটুকু হ্রাস পাবে এটা দুইটা ওয়েতে করা যেতে পারে। আমরা কিভাবে করব?
একবার I1 এর জন্য তীব্রতা লেভেল বের করব, আরেকবার I2 এর জন্য তীব্রতা লেভেল বের করব, বিয়োগ করে দেব। তাহলে আমি কি করাবো এখানে, বুঝলি? ওকে, কিছু না বললে অলওয়েজ মূল সুর। 19-20 তো পারছো, তাহলে 21 নাম্বারে আসি। 21 নাম্বারটা করে দিচ্ছি তোমাদের, নাও। 21 নাম্বারে কিছুই নাই, এটাই তো 21 নাম্বার, তাই না? এই হ্যাঁ কি না? তো দেখো, খুবই সুন্দর করে দেখো, 0.5 মিটার 0.51 মিটার দুইটা আলাদা নল দেওয়া আছে এবং বলেই দিয়েছে একমুখ খোলা নল। তো একমুখ খোলা নলের সূত্রটা ছিল 2n-1 v/4l। তো যখন কোনো কিছু বলবে না তখন অলওয়েজ চলে আসবা তোমরা মূল সুরে। কয় নাম্বার সুরে? কিছু না বললেই মূল সুর। তাহলে ভালো করে খেয়াল করো, এর মূল সুর হচ্ছে v/4l, এটা এল এর মান। এর মূল সুর হচ্ছে v/4l, এটা এল এর মান। তাহলে এই দুইটার বিয়োগফল হচ্ছে 3, কারণ কম্পাঙ্কের বিয়োগফল কত? তাহলে একটা আননোন ভি, ক্যালকুলেটর দিলে চলে আসবে না? দেখো যারা পারোনি, এই যে ঠুস, এই যে অঙ্ক করে দিয়েছি। এটা প্রথমটার জন্য, এটা 2 নাম্বারটার জন্য। এই দুইটার অন্তরফল কত? 3। মান বসায় ক্যালকুলেটরে দিয়েছি, ভি এর মান চলে এসছে 306 মিটার পার সেকেন্ড। যারা আগের দিন আসোনি তাদের পারার আসলে কোনো সম্ভাবনা নাই। আচ্ছা দাঁড়া, আর এই অধ্যায়ে আমরা ওয়েব ফেসবুক গ্রুপে সবাইকে অ্যাক্সেস দিব না। তোমাদেরকে কি বলেছিলাম অ্যাক্সেস কিভাবে নিতে হবে? তো যারা ক্লাসে আসছে না, হোমওয়ার্ক করছে না, এদের আমরা অ্যাক্সেস দিব না। তোমরা শুধুমাত্র আগামী পরশু দিন অ্যাক্সেস নিতে পারবা। আর এই 26 ওয়েভ এই গ্রুপে বাড়ি থেকে রিকোয়েস্ট দিয়ে আসবা। আর লামি আপু বাইরে থাকে, আমি ক্লাসে ঢোকার আগ পর্যন্ত আপু অ্যাক্সেস দিবে। আমি ক্লাসে ঢুকে গেলে আর কোনো অ্যাক্সেস পাবা না। সো সামনের দিন ক্লাসের আগে লামি আপুর কাছ থেকে অ্যাক্সেস নিয়ে নিবা, আগে থেকে বাড়ি থেকে রিকোয়েস্ট দিয়ে আসবা, দিয়ে শুধু আইডি নাম বললে অ্যাক্সেস দিয়ে দিবে। এবং যেন কেউ অন্য কেউ অ্যাক্সেস না পায়, এই জন্য শুধু আমরা ক্লাসের আগে অ্যাক্সেস দেব। যারা ক্লাস করেছে, হোমওয়ার্ক করেছে, শুধু তাদেরকে অ্যাক্সেস দেব, বাকিরা মারা খাক। এই উদ্দেশ্যে এই সিস্টেম করা আর কি, বুঝলা? আমি আবার ভালোই মারা দিতে পারি আর কি, বুঝছেন এই বিষয়টা? ওকে, এই তাহলে পারলা তো? আচ্ছা, 22 নাম্বার নিয়ে কি যেন বলছিলিস, বল। 22 তো আমি কেটে দিলাম, তো তোর প্রবলেম দিয়ে আমি কি করব? 22 নাম্বারে সাইরেনের কম্পাঙ্ক আমাদের সিলেবাসে নাই, এটা 14 সালের সিলেবাসে ছিল। হ্যাঁ, ওটা বের হলে হয়ে যাবে। তাই 22 নাম্বারটা করার দরকার নাই। সাইরেনের ছিদ্র নাই আমাদের, একবারেই নাই, প্র্যাকটিক্যালেও নাই। ঠিক আছে, মানে 43টা হবে, ওই মানটা ওরকম আসছে আর কি। 22 বাদ, সমস্যা নেই। ঠিক আছে, তুই যে সেলুসারের ছাত্র, ঠিক আছে। আমরা যেহেতু ওটা নাই, আমরা সময় নষ্ট করবো না, যেগুলো আছে আমরা ওটা নিয়ে থাকি। শীতে 2টা অঙ্কই আমি ভুল করে দিয়ে দিয়েছি। 23 পারোনি? আগের ব্যাচে সবাই 23 পেরেছে, তোমরা পারোনি? কারা কারা 23 পেরেছো হাত তুলো তো। ওরে আল্লাহ, সংখ্যাটা অনেক কম। 23 যারা পারেনি তাদের বেসিকে তো ঘাটতি আছে। দেখো 23, দেখো তেইশ নাম্বার নিয়ে যদি আমরা কথা বলার চেষ্টা করি, দুইটি একই ধরনের তার সম কম্পাঙ্কে তির্যক কম্পন মানে আর কম্পনে কম্পিত হচ্ছে। যখন তারের টান এত% বৃদ্ধি করা হয়, তার দুটিকে একত্রে সকম্পিত করা হয়, প্রতি সেকেন্ডে 3টি বিট তৈরি হয়। তার দুইটির প্রারম্ভিক কম্পাঙ্ক কত? মানে এখানে 2টা তার আছে, একটার থেকে আরেকটা টানের মান 2.01% বেশি। এই তো, আর কিছুই না। শোনো তাহলে কি করে করব? আমাদের সূত্রটা খালি মাথায় রাখলেই হবে, আর বাকিটা অঙ্ক করার স্টাইল 1 বা p/12 √t/μ, so that frequency is proportional to √t। এই হ্যাঁ কি না? so that আমরা বলতেই পারি f2/f1 =
T2/T1 ইকুয়াল টু, দেখো 2.01% বাড়াইছে, তাহলে আগে যদি 1 থেকে থাকে, ধরো T1কে তুমি মনে করলা 1, তাহলে T2 হবে 1.0021 100 দিয়ে ভাগ করলে একটু ভুল হয়েছে, 0201, তাই না? তাহলে এই দুইটা হচ্ছে মান। তাহলে এই অনুপাতটা করে তুমি বলতে পারবা F2 ইকুয়াল টু, এটা হচ্ছে √1.0201 F1। তাহলে F2 F1 এর একটা সম্পর্ক হয়ে গেল। সম্পর্কই তোমার দরকার, কারণ কোয়েশ্চেনে বলেছে F2 অন্তর F1 ইকুয়াল টু 3, তাই না? বিট মানে কি বিয়োগফল না? সো F2 এর জায়গায় এটা বসাও, √1.0201 F1 মাইনাস F1 ইকুয়াল টু 3। ক্যালকুলেটরকে দিয়ে দাও, ক্যালকুলেটর 3F/1 বের করতে। আমার তো মনে হয় না বাবা যে এটা কোনো দিক দিয়ে কঠিন অঙ্ক ছিল। যারা প্রথমে পেরেছিল না তারা এখন পারবা? এই পারবা তো? মেয়েরা পারবা? তুমি বুঝবা? তুমি জানো F2 মাইনাস F1 কি জিনিস? তাহলে কি বুঝবা তুমি? তুমি তো ইফতারির দাওয়াত খেতে গেছিলা। আমি মনে হয় প্রতিদিনই ইফতারির দাওয়াত খাচ্ছি, তো একদিন তো তোদের ছুটি দিলাম না রে। ওরে বদের বদ, তো কি করবো? প্রতিদিন তোদের ছুটি দিব? দিলে কি করবো মানুষ? আজকেও দাওয়াত আছে। আচ্ছা, এই পর্যন্ত ওকে? ওকে, লাও 24 তো আশা করা যায় পেরেছো। 24 প্রতি সেকেন্ডে 120 বার কাঁপে। প্রতি সেকেন্ডে 120 বার কাঁপে। 60 সেকেন্ডে একবার কাঁপে। এটাই কম্পাঙ্ক। সেকেন্ডে জয়বার কাঁপে, এটাই কম্পাঙ্ক। 120ই কম্পাঙ্ক। এটাই দেখ, কিছু করা লাগবে না। শোন শোন শোন, টাকা টাকা টান 4 গুণ করেছিস আর দৈর্ঘ্য করেছিস 60 থেকে 40। তার কি লাগবে রে তোর? তুই তো হতাশ করে দিলি রে। এটাতে আমি বাইরে যাব না। তাকায় দে এখানে, P/12 √T/μ। টাকা P আর মিউ তো ধ্রুবক। এন কোনো ব্যাচে এন দিয়ে করিয়েছি, কোনো ব্যাচে পি দিয়ে করিয়েছি। যা লাও তাই করবে। এন ঠিক আছে। শোনো, তাহলে এখান থেকে কি বলা যায় জানো? F is proportional to √T/L। কারণ P ধ্রুব, 2 ও ধ্রুব, মিউ ও ধ্রুব, হ্যাঁ কি না? তাহলে এর পরের লাইনে উত্তর শেষ। F2/F1 ইকুয়াল টু √T2/T1 ইন্টু L1/L2। মান বসাই। শোনো, টান 4 গুণ করা হয়েছে, 4 গুণ। তাহলে এখানে √4। L1 এর মান ছিল 60, L2 এর মান ছিল 40। তাহলে কিছু ভুল টুল করলাম নাকি গো? সবই তো ঠিক ঠিকই মনে হচ্ছে। উত্তর মিলছে না কেন? মিলে গেছে। 2কে 1.5 দিয়ে গুণ দিলে 3, 3কে 120 দিয়ে গুণ দিলে 360। এক লাইনই তো শেষ। তাহলে এটা প্রবলেম হয় কি করে বাবা? অঙ্ক করার স্টাইল ঠিক করতে হবে তো। যত কম লিখে অঙ্ক করা যায়, ঠিক আছে? অপূর্বর মতো না, ফাঁকিবাজ কোথাকার ভণ্ড অঙ্ক না করে বলছে ভাইয়া পারিনি। চিন্তা কর রে, পরের ব্যাচে এইভাবে করে শুনবে। ছি ছি ছি, তুই শেষ। পরের ব্যাচের মেয়েগুলা তোকে গুনবেই না রে। ছি ছি ছি, তোর বিগ লস হয়ে গেল।
তুই এটা ভাবলে হোমওয়ার্কটা করে আসতি। ছি ছি ছি। আচ্ছা এই এবার 25 25 25 পেরেছ? পারোনি? 25 কে কে পেরেছ? হাত উত্তোলন করো। ও মাই আল্লাহ, কি অবস্থা! এটা খুবই সহজ, খালি চেষ্টা লাগবে, সদ ইচ্ছা লাগতো, তাহলেই হয়ে যেত। দেখো তোমাদের সদ ইচ্ছার অভাব। কি হলো? এটা অন্য ব্যাচে পেরেছে কিনা দেখলাম আর কি। দেখো এটা সহজ, এটা তোমাদের পারা উচিত ছিল আর কি। কেন তোমরা পারলা না আমি বুঝলাম না বিষয়টা। শোনো, একটা টানা তারের দৈর্ঘ্য আছে, ব্যাস আছে, টান আছে, আপেক্ষিক গুরুত্ব আছে, এত কিছু তো লাগেই না, কিন্তু লাগবে আর কি। কারণ সূত্র হচ্ছে মূল সুরের জন্য 1/12√T/μ। দেখো এল আছে, টি আছে, তাহলে মিউ লাগবে। মিউ মানে হলো একক দৈর্ঘ্যের ভর। মিউ মানে কি? দৈর্ঘ্যের ভর। আপেক্ষিক গুরুত্ব কেন আছে জানো? তুমি যদি ভর নির্ণয় করার চেষ্টা করো, ভর মানে হচ্ছে রো ইন্টু আয়তন, আর আয়তন মানে হচ্ছে পাই আর স্কোয়ার এল, একটা তারের আয়তন। সো এল দিয়ে ভাগ করে দিলে m/l মানেই হচ্ছে মিউ, এটার মানে হচ্ছে রো ইন্টু পাই আর স্কোয়ার। আর আপেক্ষিক গুরুত্বকে 1000 দিয়ে গুণ করলে ঘনত্ব পাওয়া যায়। সো তুমি যদি মানগুলা বসাও, রো এর মান 1000 ইন্টু 7, পাই তো পাই, আর এর মান হচ্ছে 0.00 আর একটা 0.5। ওকে, পাই আর স্কোয়ার। সো রো ইন্টু পাই আর স্কোয়ার। সো বলো এই মিউ কত হবে? কিছু না কিছু, ওটাকে এনে এখানে বসাও, বসিয়ে দেখো উত্তরটা মিলছে কিনা। যারা পারোনি তারা এখনই করো, বাড়িতে গিয়ে তো তোমরা করবা না, তোমরা তো আন্তর্জাতিক ফাঁকিবাজ। সো করো, ক্যালকুলেটর দিয়ে করে, ক্যালকুলেটর প্রেস করে উত্তর ফাইনালি মিলাও। ওকে, উত্তরটা ফাইনালি মিলাও। আপেক্ষিক গুরুত্ব 9, 10-এ ফাঁকি মেরেছিস। আপেক্ষিক গুরুত্ব দেয়া থাকলে ওকে 1000 দিয়ে গুণ করলে ঘনত্ব পাওয়া যায়। ওই বেটা আর্কিমিডিসের সূত্র পড়িসনি? ছি ছি ছি, ছিল পড়িসনি, এটা বল। তোদের 9, 10-এর বই আসলে আমি পড়িনি তো। টেস্ট পেপারে ছিল, টেস্ট পেপার পড়তে হবে। বদের বদ। এই ওকে, গুড। তাহলে 25 করে দিলাম। 26 তো বলো না করতে হবে, 26 আমি করে দিব না। কারণ তুই তো 7 নম্বরের অধ্যায়ের ক্লাস করিস নি, তুই গাঞ্জা খাচ্ছিলিস। তাহলে এই 26 নাম্বার অঙ্কটা হাইলি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা সিকিউ এর জন্য ভেরি 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 টু দি পাওয়ার ভেরি ইম্পর্টেন্ট। এটা একবারে মিক্সচার করা একটা অঙ্ক, 2টা অধ্যায় মিলে এই অঙ্কটা হয়। অঙ্কটা খুবই ভালো। এরা যদি সব অঙ্ক আমাকে দিয়ে করায় তাহলে এরা নিজেরা করবে কি? আমি পরীক্ষায় ভালো মার্ক পাবো, তোমরা তো পাবা না। তোমরা আইডিয়াল গ্যাসের মতো মার্ক পাবা, 7, 8, 5, 3। কি যে তোমাদের আইডিয়াল গ্যাসের মার্ক, আল্লাহর ওয়াস্তে। মানে আইডিয়াল গ্যাসের যে
কি বললো? কি বললি বুঝতে পারলাম না। আমিও সেটাই চিন্তা করছি। তোমাদের রেজাল্ট নিয়ে আমি 3টা কারণ বাইর করলাম আইডিয়াল গ্যাসের। এক, আমি ভালো পড়াইনি। তো কালকে আমি আরেকবার ক্লাসগুলো দেখলাম অনলাইনে, দেখলাম খারাপ খুব একটা পড়াইনি। 2 নাম্বার, মানে চেক করে দেখলাম আর কি। 2 নাম্বার, তোমরা রোজার বাহানা দিয়ে পড়াশোনা না করে ইয়ার্কি ফাজলামো করে পরীক্ষা দিতে এসছো। আর 3 নাম্বার হচ্ছে তোমরা টেনশনও সলভ করোনি, এনার্জিও সলভ করোনি। তো এই 2টা যদি সলভ না করে পরীক্ষায় আসো, তাইলে তো এরকম লেভেলের মারা খাবাই। বেটা 45-এর মধ্যে কটা আসছে? হ্যাঁ, 21টা এমসিকিউ আছে টেনশন থেকে। বাড়িতে গিয়ে খাতা পাবি যখন, একটা একটা করে গুনবি, 21টা এমসিকিউ পাবি, সংখ্যা চেঞ্জ করা সহ। আর 24 সালের এমসিকিউ তো টেনশনে নাই। 24 সালের এমসিকিউ আছে 12টা, তাহলে 21 আর 12 হয় 33টা, আর 12টা এমসিকিউ বানায় দেওয়া আছে। আর একটা এমসিকিউ তোদের সিলেবাসের বাইরে দেওয়া আছে গামা, ওই একটা পারলি না, তুই 74 পা, তাহলে আমি বদের বদ। আচ্ছা, এই এটা 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 ভেরি ইম্পর্টেন্ট। 2টি অবলম্বনে একটি তার টান করে বাঁধা আছে। 2টি অবলম্বনে একটি তার টান করে বাঁধা আছে, টান টান উত্তেজনা। অবলম্বন দ্বয়ের দূরত্ব এত, তারের দৈর্ঘ্য দেওয়া থাকলো, অপর তারটির উপাদানের ঘনত্ব এত, এ তারটি এত সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি হইল। যদি ইয়ংয়ের গুণাঙ্ক এত হয়, তবে তাহলে এর আর কম্পনের ন্যূনতম কম্পাঙ্ক কত? আমিও তো খুঁজছি এ কোথায়। এ লাগবে না, শোনো, আমাদের লাগবে এফ। তো এটা মূল সুর, মানে 2L√T/μ। তো এখন ভালো করে বুঝো, এখানে বলেছে অবলম্বন দ্বয়ের একটি তার। 2টা তার করতে গেছে, তো মাঝখানে একটা তার থাকার কথা না, একটাই তার, ঠিক আছে। এই শোনো, তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল এল, এটা হলো স্মল এল, আর এটা হচ্ছে রো। রো লাগবে, হ্যাঁ লাগবে। ইয়ংয়ের গুণাঙ্ক ন্যূনতম কম্পাঙ্ক কত? তাইলে এখন শোনো, রো দিয়ে তুমি মিউ বের করতে পারবা। মিউ কি করে বের করতে পারবা আমি যদি একটু বলি। মিউ মানে হচ্ছে M/L। M/L মানে হচ্ছে রো ইন্টু এ। এ মানে এরিয়া, তো এখন মিউ মানে হচ্ছে রো ইন্টু এ, ঠিক আছে। আর এই মানে তাহলে তোমার T/ρ এ লাগবে, এটা হচ্ছে মেন কথা। তাহলে T/a হলেই হবে, তোমার T/a লাগবে তোমার। এই জায়গাটা খেয়াল করো। তাহলে যৌবনের গুণাঙ্ক y = F/a L/L। সো এই F/a লাগবে রে পাগলা, y L/L। সো দেখো প্রশ্নে y আছে, স্মল এ আছে, সেন্টিমিটারকে মিটার করবা, এল আছে, F/a চলে আসবে। তাহলে এখানে যদি তুমি বসাও, রো তো আছেই, তাহলে তুমি 1/2 ক্যাপিটাল এল। এই ক্যাপিটাল এলে কত হবে বলো তো? না, 1 মিটার হবে না। তুমি যখন টান টান করে ফেলেছো, ওই দৈর্ঘ্যটা কিন্তু এল, টানার পরের দৈর্ঘ্য না। এখানে মারা খেয়ে যেতে আমি না করাই দিলে, তাহলে এখানে হবে 2 ইন্টু এল এর মান 1 না, ওরে আল্লাহ অনেক কম, 1.0, আরো 2টা 0 পারবে। ও মাই গড, এই যে এইটা হচ্ছে এল, ওকে। আর T/μ এর জায়গায় ওই যে F/a এর মান তো তুমি বসাই দিয়েছো, F/a বসাই দিবা। এই F/a কে, এই যে রো, F/a টা বসাই দিবা, রো দিয়ে ভাগ করে দিবা F/a কে। তাহলে দেখো একবারে মানটা উত্তরের সাথে মিলে যাবে। করে দেখো মিলছে কিনা আমাকে বলো। ভালো অঙ্ক কিন্তু, মানে কঠিন না, কিন্তু ইউ হ্যাভ টু ট্রাই, তোমাকে চেষ্টা করতে হবে। ফার্মের মুরগির মতো ব্রেনটাকে ডেভেলপ করলে তো হবে না, দেশি মুরগি হতে হবে।
সে অঙ্ক না? এই ওকে, উত্তর মিলল? নুরি মিলল? মিলাও মিলাও, একটু টাইম লাগুক, মিলাও। মিলানিং দা উত্তর, ডুইং দা ম্যাথ। মিলানিং দা উত্তর, ডুইং দা ম্যাথ। কোনটা কোনটা? শোন, আরে টানার আগে ছিল এক, কিন্তু টানার পরে বড় হয়ে গেল না। কেন এটা দিয়ে উত্তর মিলছে না? আর এমনি কত? আর এমনি কত আসছে দিলে? শোনো, আসলে বিষয়টা কি, অবলম্বনের মধ্যে দূরত্ব 1 মিটারই, কিন্তু যখন টান টান করা হয়েছে দূরত্বটা একটু বেড়ে গেছে, একটু বেড়েছে, মানে টান প্রয়োগ করাটা বেড়েছে। তো এর শোনো, যদি এটা একই থাকতো তাহলে তো টান থাকতোই না রে বাবা, টান বলই থাকতো না। টান বলটা তৈরি হতে হবে না, তাহলে টান বল দেওয়ার পরে তো দূরত্ব লাগবে। ধরো একটা গিটারের তার তুমি দোকান থেকে কিনে আনলা, দিয়ে তুমি টান টান করে বাঁধার পরের দূরত্বটা লাগবে না? নর্মালি চিন্তা করো, পরের দূরত্বটা লাগবে। এবং এমন এমন না মানে উত্তরে কোনো চেঞ্জ আসবে না তেমন একটা। কতটুকুটা মান চেঞ্জ হয়েছে? 1.0005, মানে ওই সামান্য কিছু না। বাট বেসিক কনসেপ্ট বলে যে আমার টান করার পরের দৈর্ঘ্যটাই লাগবে, তো আমি পরেরটাই বসাবো। নোবা পরেরটাই বসাবো, ঠিক আছে? মানে ধরো এটা 1 মিটার, তো কিন্তু যখন দুই দিকে প্রেশার দেওয়া হয়েছে, একটা র্যাকেটের নেট, র্যাকেট বাঁধার আগে যেমন থাকে, তার গলা বাঁধলে একটু টান টান হয়, টান টান হয়ে একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, সমস্যা নাই, এক্সাক্ট অ্যান্সারটা আমরা একটু চেঞ্জ করে ফেললাম। আচ্ছা, আশা করি 27 নম্বরে কোনো সমস্যা নাই। 27-এ সমস্যা থাকার কথা না। দেখো 27 নাই সমস্যা, গুড। 28 তো সমস্যা থাকলেও করে দেব না, 28-এ সমস্যা থাকলেও করে দিব না। ওটা লাগবে না তো, ওটা লাগবে না, কত কেজি ওয়েট দরকার নাই, এই জন্য তো দেইনি। দেখি 27 নম্বরে কি হয়েছে। ওই মধ্যবিন্দুতে হলে তোর মূল সুর হবে, এটা শিওর। আর অন্য জায়গাতে হলে বলে দিত যে কয় নাম্বার সুর হবে, ঠিক আছে? মূল বিন্দু দিলে যেরকমই হবে, মানে একটাই। 29-এ এটা লাগবে না, এটা ইউজ করাই লাগবে না। কেন লাগবে না তুই দেখ, বেগ বের করবি T/μ করে। ওমা, টি কোথায়? ও টি দরকার নাই তো। F = হচ্ছে v/λ, ল্যামডা মানে 12। তো F দেওয়া আছে, এতে L দেওয়া আছে, তাহলে v বের হয়ে যাবে, তাহলে তোর এটা শেষ। ওকে, এবার v মানে কি? v মানে হচ্ছে √T/μ, হ্যাঁ কি না? সো মিউ মানে আবার কি? ওই ভিটি লাগবে না, উপাদানের ঘনত্ব বের করা কি করে যাবে? শোনো, এই মিউ মানে হচ্ছে m/l, হ্যাঁ কি না? আর m/l মানে হচ্ছে ρv/l, তার মানে হচ্ছে ρ × a। সো এই যে
রো বের করতে হবে। আর এতে ভর আছে, দৈর্ঘ্য আছে, তাহলে মিউ আছে। আর এতে এ আছে, তাহলে রো বের হয়ে চলে আসবে। আর কিছু লাগবে না, সবই আছে। ওকে, 29 গেল। 30 31-এ সমস্যা থাকার কোনো কারণ নাই মনে হয়, তাই? ইয়েস, 31-এর উত্তর চেঞ্জ হয়েছে। 31-এ 137 পয়েন্ট সামথিং উত্তর। তোমরা ঠিক করে নাও, 137 পয়েন্ট কত রে বাবা? 137.625 নিউটন। 137.625 নিউটন। ওকে, 32-এ আমরা চলে আসতে পারি একবারে। 32 খাচাং খাচাং 32। পারিস নি? আল্লাহ, দেখি তো কি হলো। সেলু স্যারের বইয়ে ছিল না 31 নম্বর? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো দেখি। 31 সহজ। দৈর্ঘ্য আছে, প্রস্থচ্ছেদ আছে, তামার তারে কত টান প্রয়োগ করলে মূল সুরের কম্পাঙ্ক এত হবে। এটা তো তোর কাছ থেকে আমি আশা করিনি। 1/12√T/μ। টাকা এফ আছে, এল আছে, টি বের করতে হবে। আর মিউ মানে হচ্ছে, মিউ মানে এতক্ষণ ধরে রোয়ে পড়ছিস না, মিউ মানে রোয়ে পড়ছিস না। আবার প্রমাণ করে দেখাবো মিউ মানে রোয়ে। মিউ মানে হচ্ছে m/l, সো রো ইন্টু পাই আর স্কোয়ার এল, এল এল কাটা, তো রোয়ে শেষ। হবে, ওটা দিয়ে একই উত্তর আসবে। ওকে, এবার আসি 32। 29-এ টি এর মান ধরাই লাগবে না, টি এর মান লাগবেই না 29-এ। ভি ইকুয়াল টু, শোন, এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। ল্যামডার জায়গায় 12 বসাবি, এফ দেওয়া আছে, ভি বের হয়ে চলে আসবে, বুঝলি? এবার 32 দেখো, 32 কে কে পেরেছো? 32, 32, 32, 32। আচ্ছা, উত্তর মিলছে না, কারণ আমি বুঝতে পেরেছি সমমেলের কনসেপ্টে মনে হয় একটু ঝামেলা হয়েছে তোমাদের। মানে অঙ্ক করার সময় যদি বলা হয় তৃতীয় সমমেল, তাহলে জাস্ট মূল সুরকে 3 দিয়ে গুণ করবা। দ্বিতীয় সমমেল, মূল সুরকে 2 দিয়ে গুণ করবা। পঞ্চম সমমেল, মূল সুরকে 5 দিয়ে গুণ করবা। মানে একবারে মূল সুর, মানে নর্মালি থিওরিটিক্যালি আমরা মূল সুরকে প্রথম সমমেল বলি না, বাট অঙ্ক করার সময় আবার গিয়ে বলি। এই জন্যই তোমাদের সমস্যা হয়েছে। এটা সকালের ব্যাচও বলল। 170 পয়েন্ট, 170-ই আসবে উত্তর। এখন দেখ, আমি এনে দিচ্ছি, লে। আহা, ওর উপরে গিয়ে পড়ে গেল। আমি এনে দিচ্ছি, নে তুই নে। একটি খোলা নলের এক মুখ বন্ধ করা হলো, দেখা গেল বন্ধ নলের তৃতীয় সমমেলের কম্পাঙ্ক। বন্ধ নলের তৃতীয় সমমেলের কম্পাঙ্ক 3 দিয়ে গুণ। খোলা নলের মূল সুরের কম্পাঙ্ক, খোলা নলের মূল সুরের কম্পাঙ্কের চেয়ে 85 বেশি। ওই হ্যাঁ কি না? মেন লাইন তো এটাই বের করতে বলেছি। কি? খোলা নলের মূল সুরের কম্পাঙ্ক মানে v/12। ধরো v/12 কে x ধরো, তাহলে কি হবে জানিস? এটা হবে 3/2 ইন্টু এক্স। তৃতীয় সমমেল মানে 3 দিয়ে গুণ। না, এন এর মান সমমেল না, আসলে এন এর মান হচ্ছে উপসুর। এন দিয়ে বোঝানো হয় উপসুর। এন তো উপসুরই বলেছিলাম তো, এখানে তো সমমেল। প্রথম সমমেল বললে টোটাল জিনিসটাকে 1 দিয়ে গুণ। 2 নাম্বার সমমেল বললে 2 দিয়ে গুণ। 3 নাম্বার সমমেল বললে 3 দ্বারা।
সমমেল, সমমেল মানে কি? সমমেল মানে তো মূল সুরের সরল গুণিতক, তাই না? তো তাহলে 1 দিয়ে বললে 1 গুণিতক, 2 দিয়ে বললে 2 গুণিতক, 3 দিয়ে বললে 3 গুণিতক। আর আমরা মূল সুরের যে এন দিয়ে পেয়েছি ওগুলো হচ্ছে উপসুর, মানে ওইগুলো ওখানে তৈরি হবে, ওইগুলো ওখানে তৈরি হবে। এই জন্য উত্তরটা অনেকেরই ফ্ল্যাকচুয়েট এসছে। এই তাহলে এটা ইকুয়াল টু এক্স প্লাস 85, এক্স বের করো 170 চলে আসবে। ওকে, তেত্রিশ, 33 তো আমি জীবনেও করাবো না, ওকে মুখে মুখে বললাম ভাই 33 করে দেবো, দিব, ভুলেও না, ছি ছি ছি। 34 করে দিব, তোমাদের মনে হয় আমি 34 করে দিব? আল্লাহ, কি সাংঘাতিক কথা, দেখি তো মিলে কিনা। একটি 2 মুখ খোলা নল, কয় মুখ? 2 মুখ। মূল সুরের কম্পাঙ্ক 300 হার্জ। এ নলের প্রথম উপসুরের কম্পাঙ্ক, প্রথম উপসুরের কম্পাঙ্ক, ওরে মারে মা, একটি একমুখ বন্ধ নলের প্রথম উপসুরের কম্পাঙ্কের সমান। দৈর্ঘ্য নির্ণয় করো, নল দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। কোনো বিষয় নেই। শোনো বাবারা, প্রথমটার দৈর্ঘ্য মনে করো এল, তাহলে মূল সুরের কম্পাঙ্ক এফ মানে হচ্ছে 2 মুখ খোলা নল, v/2l। ভি এর মান প্রশ্নে দেওয়া আছে, তাহলে প্রথমটাতে তোমার মিলে গেল। ওকে, এবার এ নলের প্রথম উপসুরের কম্পাঙ্ক, প্রথম উপসুর, তাহলে প্রথম উপসুরে কি করতে হবে? এন এর মান 1, তাহলে এন এর মান 1 মানে কি হবে? v/l, কারণ 2n না, 2 মুখ খোলা নলের সূত্র কি? 2n v/4l। তাহলে তাই তো ছিল সূত্রটা, f = 2n v/4l। তাহলে এন এর মান 1 বসালে, ও 1 বসালে তো মূল সুর আসছে, 2 বসাতে হবে, তাহলে 2 বসালে প্রথম উপসুর আসবে, তাহলে 2 বসালে v/l। তাহলে এখন v/l, l কিন্তু জানি, ভিও জানি, তাহলে v/l একমুখ বন্ধ নলের প্রথম উপসুরের কম্পাঙ্কের সমান। একমুখ বন্ধ নলের প্রথম উপসুরের কম্পাঙ্ক হচ্ছে 3v/4l। তাহলে এইটা এল ড্যাশ, তুমি এটা জানো, এটা জানো, এটা কেটেই দিতে পারো, এল তো জানোই। তাহলে এল ড্যাশ ইকুয়াল টু 3/4 ইন্টু এল। 3/4l করলে যেটা আসবে আমি অঙ্ক না করে বলতে পারি, 0.75 দিয়ে গুণ দাও, এটাই আসবে। তো তোমার ওই প্রথম উপসুরে এন এর মানটা যে 2 বসাতে হবে, এটাই ধরতে ভুল হয়েছে। প্রথম উপসুরে এন এর মানটা 2, ঠিক আছে? এই ক্লিয়ার তো? এবার আসি 35 নাম্বার। কি কারো সমস্যা আছে? কে পেরেছো 35 নাম্বার? 35-এ একটা শব্দ আছে, আমি তো পড়াইনি, তোমরা পারবা কি করে? এই শব্দের নাম হলো অনুনাদ। কি নাম? অনুনাদ। তাহলে এখন 2টা জিনিস আমাদের পড়তে হবে। এই 2টা জিনিসের একটার নাম হলো পরবশ কম্পন। পরবশ কম্পন, এই কি নাম? পরবশ কম্পন। আরেকটার নাম হলো অনুনাদ। অনুনাদ। তাহলে একটা হইল পরবশ কম্পন, আরেকটা হইল অনুনাদ। ঘটনাটা মনে করো, আমরা আতিককে কাঁপাচ্ছি, দেখো আতিক কাঁপছে, আতিক কাঁপতে কাঁপতে কাঁপতে
তাহলে আতিক থেকে আমরা সার্বিককেও কিন্তু কাঁপিয়ে দিলাম। মানে বিষয়টা হলো, মনে করো আমাদের হাতে এটা কাঁপছে, এটা কিন্তু বসে আছে, দাঁড়িয়ে আছে। এটা যখন কাঁপতে কাঁপতে বাড়ি দিল, এও কাঁপতে থাকলো। তাহলে এই যে একজনের কাঁপুনিতে আরেকজন কাঁপতে থাকাকে বলা হয় পরবশ কম্পন। মানে একজনের প্রভাবে যদি আরেকজন কাঁপতে থাকে তার নাম পরবশ কম্পন। তাহলে একজনের প্রভাবে অন্যজন কম্পিত হওয়া, একজনের প্রভাবে একজনের প্রভাবে অন্যজন কম্পিত হওয়া, কম্পিত হওয়া। তাহলে একজনের প্রভাবে যদি অন্যজন প্রভাবিত হয় তাকে বলা হয় পরবশ কম্পন। তাহলে দেখো, পরবশ কম্পনে মনে করো আগে থেকে কম্পিত ছিল এই বেটা, এর কম্পাঙ্ক F2, এর কারণে কম্পিত হলো এই, এর কম্পাঙ্ক F2। তাহলে F1 থেকে F2 কম্পিত হলো। এই দুইজন সমানও হতে পারে, অসমানও হতে পারে। বাট ঘটনাচক্রে যদি এমন হয় যে F1 F2-কে কাঁপাচ্ছে এবং এই পরবশ কম্পনের F1 এবং F2 দুইটা কম্পাঙ্ক একই হয়ে গেল, অর্থাৎ একটা কম্পাঙ্কের উৎস আরেকজনকে কাঁপাচ্ছে, ওই আরেকজনের কম্পাঙ্ক আর যে কাঁপাচ্ছে তার কম্পাঙ্ক একই হয়ে গেল। এই দুইজনের কম্পাঙ্ক একই হলে দুইটা মিলে হাই ফ্রিকোয়েন্সি তৈরি হয়ে যায়, দুইজনের মিলিত কম্পাঙ্কটা অনেক বেড়ে যায়, দুইজনের মিলিত কম্পাঙ্কটা অনেক বেড়ে যায়। এই ঘটনাকে বলা হয় রেজোনেন্স বা অনুনাদ। রেজোনেন্স বা অনুনাদ, তোমরা অর্গানিক কেমিস্ট্রিতেও এটা পড়বা। বেনজিন বলয়ে রেজোনেন্স থাকে, অর্থাৎ ইলেকট্রনগুলার কাপার কম্পাঙ্কগুলা একই হয়ে যায়, এর ফলে বেনজিন বলয় হাইলি রিঅ্যাক্টিভ হয়ে পড়ে। সো এখানেও তাই, দুইটা কম্পাঙ্ক যখন মিলে যায়, খাপে খাপে মিলে যায়, যে কাঁপাচ্ছে আর যে কাঁপছে, দুইজনের কম্পাঙ্ক মিলে গেলে খুব হাইলি কাঁপাকাঁপি শুরু করে। এই হাইলি কাঁপাকাঁপিটাকে বলা হয় রেজোনেন্স। বাট তোমাদের এই অনুনাদ সম্পর্কে কতটুকু জানা লাগবে? অনুনাদ শব্দ মানে যে কাঁপাচ্ছে আর যে কাঁপছে দুইজনের কম্পাঙ্ক সমান। তাহলে আতিকের কম্পাঙ্ক যদি 512 হার্জ হয়, আতিক অনুনাদ যদি সার্বিক শাহরিয়ারকে তৈরি করে, সার্বিকের কম্পাঙ্ক 512 হার্জ। দুইজনের কম্পাঙ্কই একই, দুইজনের কম্পাঙ্কই একই। কথা কি ওকে? এই ক্লিয়ার? গুড। সো হাই ফ্রিকোয়েন্সি হয়ে যায়, কথা ওকে? এবং প্রায় 1700 সামথিং সালের দিকে আমেরিকায় একটা ব্রিজ ছিল, ওই ব্রিজের উপরে মার্কিন সৈন্যরা মার্চ করছিল, মানে এরকম লেফট রাইট করছিল। তো ওদের তাল এতটা পারফেক্ট ছিল যে সবার লেফট রাইট করার কম্পাঙ্কটা মিলে গেছিল। এর ফলে 200-300 জন সৈন্যের কম্পাঙ্ক মিলে একটা হাই পাওয়ার ফ্রিকোয়েন্সি তৈরি হয় এবং ব্রিজটা ভেঙে সৈন্যরা পড়ে গেছিল। তারপর থেকে কোনো ধরনের ব্রিজের ওপর সৈন্যদের মার্চ করা নিষিদ্ধ, কারণ কম্পাঙ্ক খাপে খাপ মিলে গেলে তৈরি হয়ে যাবে রেজোনেন্স, এবং এই রেজোনেন্স ভেরি হাই পাওয়ারফুল, হাই ফ্রিকোয়েন্সির। কথা ওকে? তোমাদের এইটুকুটা মনে রাখতে হবে যে অনুনাদের কম্পাঙ্ক F1 আর F2 দুইটা কি হয়? সমান। কথা ওকে? এবার আমরা অঙ্কে যাই, অঙ্কটা আমরা করাই দিই। এই অঙ্কটা হাইলি ইম্পর্টেন্ট। এর আগে আমি দুইটাই অঙ্ককে হাইলি ইম্পর্টেন্ট বললাম, এটা 3 নাম্বার অঙ্ক, ভেরি ভেরি হাইলি ইম্পর্টেন্ট। দেখছি একটা ইম্পর্টেন্ট অঙ্ক করার সময় ব্যাটারি শেষ হয়ে গেল। এরা কি ব্যাটারি? কি ব্যাপার, ব্যাটারিটা চেঞ্জ করবে না তোমরা? ব্যাটারি এই গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটারিটা এভাবে শেষ হয়ে গেল, ফিলিংস নষ্ট করে দিল ব্যাটারি। হতাশ। কি বললে? কিছু বললি মনে হইলো।
চেষ্টা করছি তো। ওরে ফাঁকিবাজ, তুই কি করে আসিস নি? ব্যাটারির কি দুরবস্থা চলছে কেন? ওরে হ্যালো ব্যাটারি, টেস্টিং ব্যাটারি 1 2 3, ওকে ওকে। ব্যাটারি গরম গরম, তো ক্লাস হবে গরম গরম। কি কিছু বললি? লাও লাও নিয়ে লাও। শোনো, 100 সেন্টিমিটার 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি খাড়া নলকে পানি পূর্ণ করে এত কম্পাঙ্কের সুরশলাকা নলের উপরে খোলা মুখের কাছে, আমি বিষয়টা বলি, এর মধ্যে পানি ছিল, পানি। এইখানে সুরশলাকা ঢিসুম ঢিসুম করলো। এই সুরশলাকার কম্পাঙ্ক 512 হার্টজ এবং এইখানে তলে একটা ছোট ফুটা করে দেওয়া হলো। এই ফুটা দিয়ে টাপাস টাপাস করে পানি পড়ে যাবে। ওকে, তাহলে পানি যদি পড়ে যায় অবশ্যই এই চিত্রটা দেখতে আর একটু সময় পর এরকম হয়ে যাবে এবং পানি এখান থেকে টপ টপ করে পড়ছে। তাহলে এইখানে দেখো তো একটা এক মুখ খোলা নলের মতো আচরণ করবে না? তাহলে এক মুখ খোলা নলের মতো আচরণ করবে কি এইটুকুটা দৈর্ঘ্য, হ্যাঁ কিনা? এবং এইখানে যে কম্পাঙ্কটা তৈরি হবে এফ, এই কম্পাঙ্কের সাথে এই কম্পাঙ্ক রেজোনেন্স তৈরি করতে হবে। কারণ বলেছে নিচের মুখ দিয়ে পানি ধীরে ধীরে পড়া শুরু হলো প্রান্তীয় ত্রুটি অপেক্ষা করে প্রথম ও দ্বিতীয় অনুনাদের সময়। অনুনাদ মানে প্রথম কম্পাঙ্কটা 512 হার্টজের সমান হবে। তারপরে পানি যখন ধীরে ধীরে কমবে তখন বাড়ি খেয়ে আবার নিচ পর্যন্ত আসবে, তখন আরও একবার কম্পাঙ্ক তৈরি হবে, 512 হার্টজ হবে। তাহলে প্রথমটা হচ্ছে মূল সুরের কম্পাঙ্ক, তারপর একটা হচ্ছে প্রথম উপসুরের কম্পাঙ্ক। ওকে, সো এর জন্য পানির পৃষ্ঠের উচ্চতা কত এটা জানতে চাইছি, ঠিক আছে? তাহলে কি কি দেওয়া আছে প্রশ্নে বোঝো। প্রশ্নে তোমাকে দিয়েছে কম্পাঙ্ক হলো 512 হার্টজ। আর তুমি জানো কি একমুখ খোলা নলের মূল সুর হচ্ছে V/4L। তো প্রশ্নে ভি দেওয়া আছে, এফ দেওয়া আছে, এল বের করতে আর কিছু লাগে রে বাবা? তাহলে 330 × 4 × 512, তাহলে বলো কত? বল। তোর উদ্দেশ্য এইচএসসি পর্যন্ত হলে পার করতে পারবি, তারপর তেজগাঁও কলেজ বাংলা ডিপার্টমেন্ট, তিতুমির কলেজ, তিতুমির আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, অথবা নুয়েট। দেখলাম আমার অ্যাডমিন একটা পোস্ট দিয়েছে, শুক্রবারে একটা 25 ব্যাচের পরীক্ষা আছে, তো বুয়েট নাকি মেডিকেল, তো পরীক্ষাটা না দিলে গাড়ি নাকি বুয়েট থেকে নুয়েটের দিকে চলে যাবে। হেভি পোস্ট দিয়েছে, ঠিক আছে? অ্যাডমিন হেভি ক্রিয়েটিভ। হ্যাঁ অবশ্যই, আমি টাইম দিয়ে দিব তোকে, টেনশন নিস না, ওয়েট কর। পরীক্ষা ক্যান্সেলের কোনো সিস্টেম নাই আমার ইতিহাসে। শোনো শোনো, এই কত কত শোনো, 0.16 মানে 16 সেন্টিমিটার। এই এল 16 সেন্টিমিটার, কিন্তু প্রশ্নে তো এল চাইনি, প্রশ্নে চেয়েছে পানি তলের অবস্থান নির্ণয় করো। তাহলে এই অবস্থায় পানির H1 কত? 84 সেন্টিমিটার, তাই না? ফাঁকা জায়গাটা যদি 16 সেন্টিমিটার হয় তাহলে পানি আছে কত? 84। তো এটা গেল 512। তাহলে প্রথম অনুনাদ মানে দ্বিতীয় অনুনাদে কি হবে? মূল সুরের জায়গায় প্রথম উপসুর হবে। তো এক মুখ খোলা নলে প্রথম উপসুর হচ্ছে 3 × V/4L। এইখান থেকে এল বের করো, এল এর 3 গুণ আসবে, এল অবশ্যই 3 গুণ আসবে, কারণ এল আসবে V/4F। তো 3 গুণ মানে হচ্ছে 3 × 48 সেন্টিমিটার। সো এল যদি 48 সেন্টিমিটার হয় তাহলে এইচ হবে 52 সেন্টিমিটার। এই দুটাই উত্তর দেখো, একটা 84 সেন্টিমিটার, একটা 52 সেন্টিমিটার। আমরা যে কম্পাঙ্কের সূত্র শিখেছি ওইখানে এন উপসুর আর অনুনাদ দুইটার জন্য, এন দুইটার জন্য। প্রথম অনুনাদ মানে মূল সুর দিয়ে প্রথম অনুনাদ হবে,
আর প্রথম উপসুর দিয়ে দ্বিতীয় অনুনাদ হবে, দ্বিতীয় উপসুর দিয়ে তৃতীয় অনুনাদ হবে, তৃতীয় উপসুর দিয়ে চতুর্থ অনুনাদ হবে, এরকম আর কি। এটা খুবই হাই ভোল্টেজ কোয়েশ্চেন, সিকিউয়ে দেওয়া যেতে পারে আর কি। ক্লিয়ার? ওকে, তাহলে 35 পর্যন্ত ডান। এরপর সিকিউ, সিকিউ নাম্বার 5 পর্যন্ত আজকে পড়বো, সব পড়বো না। সকালে 5 পর্যন্ত পড়েছি, তোমাদের 5 পর্যন্ত, এর মধ্যে 3টা বা 4টা করাই আছে, একটা খালি করতে হতে পারে, সো এত টেনশন নাই। সো আরেকদিন বেড়ে গেল আর কি, আরেকদিন এই অধ্যায় পড়তে হবে আমাদের। জুতার বাড়ি এর পরের দিন বাড়তে পারবে না, চেষ্টা করলে পারবে না। 1 নাম্বার তো পুরাই করেছি আমরা, করেছি 1 ডান, 2 নাম্বারও করেছি। এখন আগের ব্যাচ আমাকে জিজ্ঞেস করলো ভাই এটা করবো কি করে। শোনো, এখানে বলেছে ভিটি গ্রাফ আঁকতে, তো এটাকে অন্তরীকরণ করলে বেগ পাওয়া যাবে, বেগ একটা কসের গ্রাফ আসবে। বাট 4 নাম্বার কোয়েশ্চেনে যখন তোমাকে গ্রাফ আঁকতে বলবে তখন তোমাকে কি করতে হবে, এই যে এরকম একটা ছক বানাতে হবে, এখানে ওয়াই এর মান, এখানে টি এর মান, অনেকগুলো মান থাকবে। একটা গ্রাফ কাগজে একে 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 বিন্দু ফেলে ফেলে জয়েন করবা, দেখবা কি সুন্দর দেখতে। কিসের গ্রাফ হবে? কসের গ্রাফ। কিসের গ্রাফ হবে? কসের গ্রাফ। না, এখনো বহুত দেরি। এই পর্যন্ত ওকে? ক্লিয়ার? ওকে। তোর না লাগলেই হবে বেটা, কোশ্চেনে তো গ্রাফই আঁকাতে বলেছে, প্রকৃতি। হ্যাঁ দিব তোকে 2 মার্ক, তুই যাই লেখ। এবার 3 নাম্বারে কি বাবার সমস্যা আছে? ঘ নাম্বার। আচ্ছা, 3-এর ঘ নাম্বার খুবই সহজ, তার জন্যই লাস্টের লাইনটা ভালো করে উচ্চারণ করতে হবে। এই লাইনটা, বি আর ডি পরস্পরের সাথে 4টি বৃত্ত তৈরি করে। আর এটা বিসিডি না, এটা এরকম বিওডি, বিওডি সি এর সাথে 2টি বিট উৎপন্ন করে। মানে বিও 2টা বিট উৎপন্ন করে, সিও 2টা বিট উৎপন্ন করে। আচ্ছা, এখন বিট গণনা করে অজানা সুস্বরাঙ্কের কম্পাঙ্ক নির্ণয় করে সি এর কম্পাঙ্ক বের করতে হবে। তাহলে আসো করি, কি সমস্যা? এ বি সি, এ কত? 250। এ শলাকাটি বি আর ডি এর সাথে 2টা আর 6টা তৈরি করে, 2টা আর 6টা, তাহলে বি হবে হয় 248 নাইলে 252, ডি হবে হয় 244 নাহলে 256। এরপরে আবার বলছে বি আর ডি পরস্পরের সাথে, বি আর ডি পরস্পরের সাথে 4টি বিট তৈরি করে। এই তো ঝামেলা পেকে গেছে। শোনো, পরস্পরের সাথে 4টা মানে কি জানো? যে যদি 48 হয় তাহলে 44ও হতে পারে, আবার যদি এটা 52 হয় 56 হতে পারে, আবার 44 হলে 48 হতে পারে, 56 হলে 52 হতে পারে। মানে এই লাইনটা আসলে কোনো কাজেরই না, একটা হুদাই লাইন। বি আর ডি এর মধ্যে বিট কত? 4। তো এই লাইনটা আমাদের কি দেয়? দেয় যে এফ বি অন্তর এফ ডি ইকুয়াল টু 4। জাস্ট কোনো কাজের না, এটা এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে 4। আর বি আর ডি সি এর সাথে 2টা বিট তৈরি করে, এটা ইম্পর্টেন্ট বিষয়। সি তো আমরা এখন পর্যন্ত পাইনি। দেখো সি কি আমরা পেয়েছি? তাহলে সি কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি, ঠিক আছে? তো সি এখন যদি বের করতে চাই তাহলে সি এর বিট বি এর সাথেও 2টা, ডি এর সাথেও 2টা। তাহলে ভালো করে খেয়াল করো, বি এর সাথেও 2টা, সি এর আর ডি এর সাথেও 2টা তৈরি করতে গেলে সি কে হতে হবে 246, বি এর সাথেও 2টা, ডি এর সাথেও 2টা হলে এটাকে হতে হবে 254। সো সবগুলা কন্ডিশন যদি তুমি মিলাও দেখবা এটাও পারফেক্ট উত্তর, এটাও পারফেক্ট উত্তর। সো সি এর কম্পাঙ্ক এখানে কিন্তু এক্স্যাক্টলি নির্ণয় করা সম্ভব না। তাহলে এখানে যে উত্তরটা বলেছে আমি বলবো এটা সম্ভব না, কারণ আমরা তো এই ডেটা থেকে সি এর 2টা উত্তর পেলাম না। তাহলে ওর এক্স্যাক্টলি কম্পাঙ্ক কি 2টা?
তো আমরা দুইটার মধ্যে কোনটা আমরা বলতে পারলাম না, আরও ডেটা লাগতো, ঘষাঘষি করা লাগতো বা মোম লাগানো লাগতো, তাহলে আমরা পারতাম। বাট এখান থেকে আমরা দুইটা কম্পাঙ্ক পর্যন্ত কনক্লুড করতে পারবো যে হয় 246 মানে 254, বাট এক্স্যাক্টলি নির্ণয় করতে পারলাম না। ক্লিয়ার? এইভাবে করে কথা লিখে লিখে যেতে হবে। 4 নাম্বারে কি তোমাদের কোনো সমস্যা আছে? আছে? আচ্ছা, 5 নাম্বারে নিশ্চয়ই উত্তর মিলেনি গ নাম্বারে, না মিলেছে? অসম্ভব। 5 নাম্বারে একটা ভুল হয়েছে, এখানে 5টি পূর্ণ তরঙ্গ আছে না, একটি আছে না, এটা 5টা হবে, অর্থাৎ পি এর 4টি পূর্ণ তরঙ্গ কিউ এর 5টি পূর্ণ তরঙ্গের সমান, তাইলে উত্তর মিলবে, না হলে উত্তর আসবে, ভুল হবে না, বাট 20 আর 80 আসবে। তো কারা কারা 5-এর গ করতে পেরেছো উত্তর আমাকে বলো তো, বলো না পেরেছো কারা? মিলে নিবে পেরেছো তো? আর যদি মিলাতে চাও তাহলে আমি একটু বলি কি এখানে বলেছে। এখানে বলেছে যে এদের কম্পাঙ্কের পার্থক্য 60 হার্জ, আর পি এর 4টি পূর্ণ তরঙ্গ মানে 4 ল্যামডা পি ইকুয়াল টু 5 ল্যামডা কিউ। তো বেগ যেহেতু সমান, তার মানে আমরা বলতেই পারি যে ল্যামডা বেশি, কার ল্যামডা বেশি? পি এর, তাহলে কম্পাঙ্ক তার কম হবে, হ্যাঁ কি না? সো এর ল্যামডা যেহেতু বেশি, এর কম্পাঙ্ক পি এর কম্পাঙ্ক কম হবে, তাহলে আমরা বলতে পারি এফ অফ কিউ মাইনাস এফ অফ পি ইকুয়াল টু 60 বিট 60। আর ফ্রিকোয়েন্সি মানে কি? ভি বাই ল্যামডা না? সো এটার জায়গায় লিখবো ভি বাই ল্যামডা অফ পি, আর সরি ভি অফ ল্যামডা অফ কিউ মাইনাস ভি অফ ল্যামডা অফ পি ইকুয়াল টু 60। এখন এইখান থেকে দেখো ল্যামডা অফ কিউ আর পি এর মধ্যে এখান থেকে একটা সম্পর্ক আছে, এনে বসাই দিব, কমন নিব, তাহলে ভি বাই ল্যামডা অফ কিউ বা পি চলে আসবে। আর ভি অফ ল্যামডা মানেই তো এফ, এই ভি অফ ল্যামডা মানে কি? এফ না? সো উত্তর চলে আসবে আর কি, একটু যোগ বিয়োগ করলে চলে আসবে, খুব একটা কষ্ট হবে না আর কি। সো যারা 5 নাম্বারটা করনি, এই একটির জায়গায় 5টি দিয়ে করবা, উত্তর মিলে যাবে, আর কিছুই না, একটির জায়গায় 5টি দিয়ে করবা। ওকে, তাহলে এই 5 পর্যন্ত আজকে আমরা রাখছি, সবগুলা করে আসবা। তোমাদের কিছু হোমওয়ার্ক আছে, আর চিরকুটের জন্য চেক বইটা ওপেন করো, চিরকুট তো আজকে হবেই, আর হোমওয়ার্কটা একটু লক্ষ্য করো, তোমাদের হোমওয়ার্ক এবং এক্সাম টাইম আছে। বেটা আরো একটা ক্লাস হচ্ছে এই অধ্যায়ে, শোনো আগে হোমওয়ার্ক বলি। তোমাদের যার কাছে যেই বই আছে, সেলু স্যারের বই থাক, ইসাক স্যারের বই থাক, তপন স্যারের বই থাক, যার কাছে যেই বই আছে, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে একবার রিডিং পড়ে আসবা। আমি তোমাদের ফিজিক্সের 10টা অধ্যায়ের মধ্যে দেখো মাত্র 2টা অধ্যায় রিডিং পড়তে বললাম, একবার বলেছি চ্যাপ্টার 1 পড়তে, আর এই লাস্টে এসে বললাম চ্যাপ্টার 9 পড়তে। তাহলে নিশ্চয়ই এই 2টা অধ্যায় রিডিং পড়া লাগবে বলেই বলছি, আজাইরা বলছি না। এই 2টা অধ্যায় নিশ্চয়ই রিডিং পড়া লাগবে। তাহলে এই তোমাদের সামনের দিন ক্লাসে আসার আগে হোমওয়ার্ক কি? আর ওয়েবের অ্যাক্সেস নিতে গেলে কবে নিতে হবে? কে দিবে? লামি আপু দিবে। কখন দিবে? সামনের দিন ক্লাসে ঢুকার আগ পর্যন্ত। আমি একটু 5 মিনিট দেরি করে ঢুকবো নি, নাহলে আবার অ্যাক্সেস পাওয়া না, তুই আকাম হয়ে যাবে। আর ফ্রাইডেতে এই 2টা ছাড়া তোমাদের কোনো এক্সাম টাইম দেওয়া সম্ভব হয়নি, তো এই 2টার মধ্যে দিতে হবে। একটা যেটাতে আমি প্রেফার করি, তোমরা 10:45 থেকে 12টা, 1 ঘন্টা পরীক্ষা হবে, অল্প, এটাতে যেহেতু বেশি 5 বছর বোর্ড কোশ্চেন হয়নি, বেশি কোশ্চেন নাই, সো সহজ কোশ্চেন হবে, খুবই সহজ। তো প্রেফার করি আমি 10:45 থেকে 12টা, এই টাইমে পরীক্ষা দিতে প্রেফার করি। কারো যদি এই সময় একান্ত কোনো সমস্যা থাকে, সে 7:15 থেকে 8:30 এই সময়ে পরীক্ষা দিতে আসবে। পরীক্ষাটা কবে? ফ্রাইডে 14ই মার্চ। ওকে। আর কেউ যদি বলে ভাই আমার 7টার দিকেও প্রাইভেট আছে, 11টার দিকেও প্রাইভেট আছে, মেরে মুখ টুক ফাড়াই দেবো আর কি, আর কোনো কথা নাই। এই তাহলে পরীক্ষার টাইম তুললা, হোমওয়ার্ক তুললা, হোমওয়ার্কের জন্য সামনের দিন বই সাথে করে নিয়ে আসবা,
তুমি পড়েছো এর প্রমাণ থাকা লাগবে, তাহলে বই সাথে করে নিয়ে আসবে। হ্যাঁ, জীবনে একদিন বই আনতে বলেছি, এই পুরা ফার্স্ট ইয়ার পড়ানোতে একদিন বই আনতে বলেছি, তাও আনবানা হবে? ও সেরা না, বই না কিনলে আনার দরকার নাই। ঠিক আছে, লাও খাতা বন্ধ, খাতা বন্ধ।